পিচ্ছিল পাথরে পা পিছলালো ভিকির। সামলাতে পারল না, হড়হড় করে নেমে যেতে শুরু করলো। একটু পরেই অবাক হয়ে দেখল গোড়ালি পানিতে দাঁড়িয়ে আছে। অসাবধান হওয়ার জন্য নিজেকে বকা দিল ও। পানিতে ছলাৎ ছলাৎ শব্দ তুলে হেঁটে এসে দাঁড়ালো এক সারি ছোট টিলার কাছে। একটাতে চড়ল, তারপর চূড়া থেকে চূড়ায় লাফিয়ে এগোতে থাকলো। আবার যাতে পা না পিছলায় সে ব্যাপারে খুব সাবধান এখন। জোয়ারের পানি পাথরগুলোকে একেবারে যা তা রকম পিচ্ছিল করে রাখে। বকটাকে মাছ খাইয়ে এসেছে। রানা আঙ্কেল ও বাবা এখন ব্যস্ত, ওর কিছু করার নেই, তাই উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। দ্বীপে ঘুরতে ভালো লাগে ওর। স্কুল ছুটি হলেই চলে আসে। এবারের ছুটিটা অনেক ভালো লাগছে। রানা আঙ্কেল এসেছে, হাঙরের পেছনে ঘুরে বেড়ানোর সময় তাকেও সঙ্গে নিচ্ছে। দারুণ অ্যাডভেঞ্চার। ভাগ্য ভালো হলে সেন্সরটা তুলবার সময় ওকে সঙ্গে নিতে রাজি করিয়ে ফেলতে পারবে রানা আঙ্কেলকে। সব সময় সাগরের কাছাকাছি থাকলেও ডুবুরির পোশাক পরে সাগরে ডুব দেওয়ার সুযোগ কখনো হয়নি ওর। ভাবতে ভাবতে চলেছে ও। দ্বীপের কিনার ধরে প্রায় অর্ধেকটা ঘুরে এসে দূরের দক্ষিণ প্রান্তটার কাছে পৌঁছল। কিনারে পড়ে থাকা অসংখ্য পাথর পানিতে ভেজা, পিচ্ছিল। পাথর থেকে পাথরে লাফিয়ে এগোনোর সময় সাবধান থাকতে হচ্ছে। পা পিছলালেই আগের বারের মতো পানিতে পড়বে। পাথরের মাঝখানে বেসিনের মতো তৈরি হয়েছে এক জায়গায়, ছোটখাটো একটা ডোবা বলা চলে। জোয়ারের পানি নেমে গেলেও ডোবাটা ভরে আছে পানিতে। সেখানে এসে দাঁড়ালো ভিকি। চমৎকার এক প্রাকৃতিক অ্যাকুয়ারিয়াম। কাছে এসে ঝুঁকে তাকালো। প্রচুর জলজ প্রাণী আটকা পড়েছে ওখানে। ওকে দেখে বিচিত্র ভঙ্গিতে পাশে হেঁটে পাথরের ফাঁক ফোকরে লুকিয়ে পড়ছে ছোট ছোট কাঁকড়া। পানির তলায় স্থির হয়ে পড়ে রয়েছে গেঁড়ি শামুক। ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছে পরবর্তী জোয়ারের। তখন আবার সাগরের সঙ্গে যোগসূত্র তৈরি হবে বেসিনের। বেরিয়ে যেতে পারবে ওগুলো। ভিকিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সাহস করে আবার বেরিয়ে এলো কাঁকড়ার দল। ব্যস্ত হলো নিজেদের কাজে। ওদের মূল কাজ দুটো খাওয়া ও খাবারের দখল নিয়ে মারামারি। পরাজিতরা বসে থাকছে না, খাবারের আশায় চলে যাচ্ছে অন্যদিকে। কিছুক্ষণ দৃশ্যটা উপভোগ করে আবার এগোলো ভিকি। বড় বড় পাথরগুলো পাখির বিষ্ঠায় ছাওয়া। পাথরে ছড়িয়ে আছে বড় বড় শামুক আর কাঁকড়ার খোলা। ঠোঁটে চেপে তুলে নিয়ে আকাশ থেকে পাথরের উপর ফেলে খোসা ভেঙে ভেতরের মাংস খেয়েছে সামুদ্রিক পাখিরা। পানির কিনার ঘেঁষে থাকা ছোট্ট আকারের পাথর ছেয়ে আছে অ্যালজি আর সামুদ্রিক শৈবালে। পাথরের ফাঁকে ফাঁকে জমে রয়েছে দেশলাইয়ের খালি বাক্স, খাবার প্যাকেটের প্লাস্টিকের মোড়ক, সোডার ক্যান। বোট থেকে ফেলা এসব বর্জ্য ঢেউয়ের ধাক্কায় তীরে এসে জমা হয়। ভিকি আরো এগোলো। একটা জায়গায় পাথর অনেক বেশি পিচ্ছিল। ওগুলোতে চড়া অসম্ভব মনে হলো ওর কাছে। পা পিছলাবেই। পাথর ডিঙানোর অকারণ ঝামেলায় না গিয়ে সরে এসে পাহাড়ের ঢাল বেয়ে এগোলো। লম্বা ঘাসের মধ্যে দিয়ে 20-30 গজ এগোতে পাথরের চাঙড়টা চোখে পড়ল। এত বড় পাথর আর দেখেনি। প্রায় 15 ফুট উঁচু আর 20 ফুট লম্বা ওই পাথরটার নিশ্চয় বরফ যুগের শেষ দিকে বরফ গলা পানিতে কাটা পড়ে পাহাড়ের গা থেকে আলাদা হয়ে গেছে। অবাক বিস্ময়ে ওটার চারপাশে ঘুরে ঘুরে দেখল ও। তারপর পাহাড় থেকে নেমে পানির ধারের পাথরগুলোর কাছে যাওয়ার পথ খুঁজল। দুটো ঝোপের মাঝখান দিয়ে সাবধানে এগোলো ভিকি। আলগা পাথরে পা পড়ে কি না খেয়াল রেখে ঢাল বেয়ে নেমে চলল। চোখ পড়ল পানির দিকে। 10 গজ দূরে কিছু দেখেছে বলে মনে হলো। কি বুঝতে পারছে না। বড় কোনো জানোয়ার সাঁতরে বেড়াচ্ছে যেন পানির নিচে। ডলফিন নাকি বড় মাছের ঝাঁক ছোট মাছের ঝাঁককে ঘেরাও করে আক্রমণ চালিয়েছে। ও তাকিয়ে রইল, কিন্তু ভেসে উঠতে দেখল না কোনো ডলফিনের পিঠের পাখনা। আবার নামতে লাগলো ও। পৌঁছে গেল পানির কিনারের ভেজা পাথরগুলোর কাছে। সাবধানে পা ফেলে এগিয়ে চলল। এক পাশে সাগর, এক পাশে পাহাড়। পেছনে মৃদু ছলাৎ শব্দ হলো পানিতে, যেন বড় কোনো প্রাণী পানিতে ভেসে উঠে আবার ডুবে গেল।
ফিরে তাকালো ভিকি। তারপর সামান্য দূরের আয়নার মতো মসৃণ পানিতে গোল ঢেউ ছড়িয়ে পড়েছে দেখতে পেল। ঢেউয়ের কেন্দ্রবিন্দুতে একটা গোলাকার কিছু অস্পষ্টভাবে চোখে পড়ল। ভিকি তাকানোর সঙ্গে সঙ্গে ডুবে গেল সেটা। এই এলাকায় কাছিম বা সিল আছে কি না জানে না ও। প্রাণীটা যাই হয়ে থাকুক, দেখার কৌতূহল বেড়ে গেল ওর। কিন্তু এবারও কিছু দেখল না। পাথরে পাথরে পা রেখে আরো কয়েক গজ এগিয়ে সামনের তরাই অঞ্চলটার দিকে তাকিয়ে রইল। দ্বীপের এদিককার পাথরগুলো অপেক্ষাকৃত ছোট, জঞ্জালও বেশি। সোডার বাতিল ক্যান, নষ্ট বয়া, প্লাস্টিকের মোড়ক, আর কি ওটা? 10-15 গজ দূরে কতগুলো বড় পাথর রয়েছে, অর্ধেক পানিতে অর্ধেক ওপরে। সেই পাথরের ফাঁকে আটকে রয়েছে একটা মরা জানোয়ার। কাছে এসে চিনতে পারল, হরিণের মরা। প্রচণ্ড খিদেই ওটাকে খুবলে খেয়েছে যেন কোনো হিংস্র জানোয়ার। চামড়া মাংস চিরে ফালা ফালা করা। এখনো পচেনি, মাছি ভন ভন করছে না। তার মানে হরিণটা মারা হয়েছে অল্প কিছুক্ষণ আগে। মাছিরা খোঁজ পায়নি এখনো। এত বড় একটা প্রাণীকে এভাবে কে মারল? মানুষ? গুলির ফুটো খুঁজলো, দেখতে পেল না। ঘুরে দাঁড়াতে গিয়ে হঠাৎ কি মনে পড়তে ফিরে তাকালো হরিণটার মাথার দিকে। ঝাঁকি লেগে পিছলে গেল পা। সোজা হয়ে দুহাত ডানার মতো ছড়িয়ে দিয়ে সামলানোর চেষ্টা করলো, পারল না। চিত হয়ে পড়ে গেল পানিতে। পানি বেশি না ওখানে, 3-4 ফুট হবে। সোজা হয়ে দাঁড়ালো, পায়ের নিচে আলগা নুড়ি ছাওয়া। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ দেখছে ওকে। পানি ঠেলে এগিয়ে আসছে যেন বড় কিছু। ফিরে তাকিয়ে পানিতে সেই অদ্ভুত গোলাকার জিনিসটা দেখলো আবার। ওর দিকেই এগোচ্ছে। পানিতে থাবা দিয়ে ওটাকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করলো ও। ভয় পেল না সেটা, একইভাবে এগিয়ে আসতে থাকলো। ষষ্ঠ ইন্দ্রিয় বিপদ সংকেত দিচ্ছে। ভড়কে গেল ভিকি। মেরুদণ্ডে শীতল শিহরণ। আর থাকতে সাহস করল না ওখানে। ঘুরে দাঁড়িয়ে তীরের দিকে এগোলো। পানি ঠেলে তাড়াতাড়ি ওঠার জন্য 2 হাত ব্যবহার করছে বৈঠার মতো। সামনের দিকে সামান্য কুঁজো হয়ে গেছে শরীর। কোমর সমান পানি ঠেলে এগোচ্ছে। 1 গজ, 2 গজ, পা পিছলে যাচ্ছে আলগা নুড়িতে। এগোনো কঠিন করে তুলছে। হাত বাড়িয়ে দিল সামনে, কোনো কিছু ধরে নিজেকে টেনে তুলতে চাইছে ভিকি। হাত পড়ল হরিণটার মাথায়। ওটাই আঁকড়ে ধরল। তীক্ষ্ণ কিছু বিঁধে গেল হাতের তালুতে। ব্যথা পেলেও মাথাটা ছাড়ল না ও, টান কমালো না। শুকনো পাথরে অবশেষে নিজেকে টেনে তুলল। উঠে দাঁড়ালো, টলছে। কিন্তু একটা মুহূর্তও দেরি না করে দৌড়ে উঠতে শুরু করলো ঢাল বেয়ে। হাঁপানোর শব্দ গোঙানির মতো বেরিয়ে আসছে মুখ দিয়ে। পাহাড়ের চূড়ায় ওঠার আগে থামল না সে। ফিরে তাকালো পানির দিকে। অদৃশ্য হয়ে গেছে গোল জিনিসটা। স্থির পানিতে আবার ছড়িয়ে যাচ্ছে সেই গোলাকার ঢেউ। ঠান্ডায় এবং আতঙ্কে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো ভিকি। হাত মুঠো করতে গিয়ে তীক্ষ্ণ ব্যথাটা টের পেল এবার। তাকিয়ে দেখে চামড়ায় বিঁধে আছে ছোট্ট একটা অদ্ভুত জিনিস। মুখ তুলে লিভিং রুমের দরজায় ভিকিকে দাঁড়িয়ে থাকতে দেখলো রানা। চুপচুপে ভেজা, গা থেকে ঝরে পড়া পানি পায়ের কাছে জমে যাচ্ছে। ভিকি কাঁপছে, ফ্যাকাশে হয়ে গেছে মুখ, ঠোঁট নীল, আতঙ্কিত। ভিকি! লাফিয়ে উঠে দাঁড়ালো রানা। ঠেলা লেগে চেয়ারটা উল্টে গিয়ে পড়ল দেয়ালে। ফিরেও তাকালো না সে। ছুটে এলো ভিকির কাছে। কি হয়েছে? জবাবের অপেক্ষায় না থেকে বসে পড়ে ভিকির জুতোর ফিতে খুলতে শুরু করলো রানা। পাথর থেকে পড়ে গিয়েছিলে? একটা হরিণ, জবাব দিল ভিকি। হরিণ? কিসের হরিণ? কথা বলতে গিয়ে গোঙাতে লাগলো ভিকি। বুক পিঠে এক ধরনের খামচে ধরার অনুভূতি। দাঁতে দাঁতে বাড়ি খেতে লাগলো। থাক থাক, কথা বলার দরকার নেই এখন। ভিকির জুতো খুলে দিল রানা। মোজা, প্যান্ট, আন্ডারওয়্যার
সব খুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। হলের আলমারি থেকে দুটো বড় তোয়ালে নিয়ে এসে একটা দিয়ে ভিকির গা মুছে দিল, আরেকটা জড়িয়ে দিল গায়ে। হাত ধরে টেনে এনে একটা সোফায় বসালো। হরিণ এখানে আসে শুনেছি, রানা বলল। সাঁতরে নাকি চলে আসে ব্লক আইল্যান্ড থেকে। মনে হয় মিসেস মেলভিলের চারা গাছগুলোর ওপর লোভ। গা ভর্তি লাইম পোকা, কামড়ালে নাকি মানুষ পাগল হয়ে যায়। হরিণটা মরা, রানাকে থামিয়ে দিল ভিকি। তাতেও অবাক হওয়ার কিছু নেই, সাগর সাঁতরে পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। না, ডুবে মরেনি, ওটাকে খুন করা হয়েছে, খুন করে খুবলে খেয়েছে। থেমে থেমে কথা বলছে ভিকি, কাঁপুনি এখনো বন্ধ হয়নি। বিশাল একটা পাথরের কাছে চলে গিয়েছিলাম, ওটার নিচে পানিতে পাথরের ফাঁকে আটকে আছে হরিণের মড়িটা। এমন খাওয়া খেয়েছে, এখন এখান থেকে কিছুই নেই। নিজের পাঁজরে হাত রেখে দেখালো ভিকি। প্রথমে ভেবেছি ব্লুফিশের কাজ। হতেই পারে, রানা বলল। নিশ্চয়ই জখম নিয়ে পানিতে নেমেছিল হরিণটা, রক্ত বেরোচ্ছিল, রক্তের গন্ধে এসে হামলা করেছে মাছের ঝাঁক। না, মাথা নাড়ল ভিকি। প্রথমে আমিও ভেবেছি ব্লুফিশ, পরে মনে হলো হাঙরের কাজ। কিন্তু হরিণটার চোখ নেই, চোখসহ চারপাশের চামড়া মাংস সব খামচে তুলে নেওয়া হয়েছে। হাঙর এরকম করে না। তাহলে ব্লুফিশই। আবার বাধা দিল ভিকি। চলে আসছিলাম, হঠাৎ মনে পড়ল চোখের পাশে আঁচড়ের যে দাগ, ওরকম দাগ আগেও কোথাও দেখেছি। ভালো মতো দেখার জন্যে ঘুরতে গিয়েই পা পিছলালো, পড়ে গেলাম পানিতে। হরিণের মাথাটা আঁকড়ে ধরে উঠতে গিয়ে হাতে বিঁধল জিনিসটা। কি জিনিস? ভুরু কোঁচকালো রানা। ডান হাতের তালু মেলল ভিকি। ছোট্ট কাটা দাগটা দেখালো। জিনিসটা বাঁ হাতে রেখেছিল, রানাকে দিল। হাঙরের দাঁতই তো মনে হচ্ছে। ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল রানা। টেবিল ল্যাম্পের আলো এনে ভালো করে দেখল। ত্রিকোণাকৃতি, অনেকটা সাদা হাঙরের দাঁতের মতোই, দুই পাশে করাতের দাঁতের মতো খাঁজ কাটা, তবে অনেক বেশি মিহি। আঙুল বুলিয়ে দেখতে গেল ও, চামড়া গেল কেটে, সার্জনের ছুরির মতো ধারালো। তৃতীয় পাশটা অপেক্ষাকৃত পুরু, চ্যাপ্টা, দুই কোণায় খুদে দুটো হুক। মাথা দুটো পরস্পরের দিকে মুখ করা। হুকের মাথায় বড়শির উল্টো কাঁটার মতো কাঁটা, একটা কাঁটা ভাঙা। জিনিসটা কোনো স্বাভাবিক প্রাণীর বলে মনে হলো না রানার কাছে। কৌতূহল বাড়ল। একটা রুলার বের করে মেপে দেখল প্রতিটি পাশ। 1 ইঞ্চির ঠিক 8 ভাগের 5 ভাগ, একটুও কম বেশি না। গায়ে ময়লা লেগে আছে। 2 আঙুলে টিপে ধরে ডোলে ডোলে পরিষ্কার করে ফেলল। বেরিয়ে পড়ল চকচকে ধাতু। অবাক চোখে ভিকির দিকে তাকালো রানা। সত্যি মরা হরিণের মাথায় পেয়েছ? আবার হাতের কাঁটাটা দেখালো ভিকি। কাটলাম কি দিয়ে তাহলে? ভিকির চেহারাই বলে দিচ্ছে সে মিথ্যে বলছে না। আমার মাথায় ঢুকছে না, বিড়বিড় করলো রানা। সাগরে এমন কোনো প্রাণী কি করে থাকে যার দাঁত স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি? রক চেনি ও ডিক চেনি দুই ভাই যখন ডক থেকে সরে এলো, বেলা তখন 2:15। দেরি হয়ে গেছে অনেক। প্রচণ্ড ক্ষেপে গেছে তাতে রক। আরো আগে যেতে চেয়েছিল ও, অন্তত 2 ঘন্টা আগে। ডিকের জন্য পারেনি। দুটো স্কুবা ট্যাঙ্কে গ্যাস ভরতে বলেছিল ডিককে, কিন্তু ডিক চলে গিয়েছিল ওয়াটারবোরোর ব্লেসিং অব দ্য ফ্লিট প্যারেডে পড়ার জন্য গার্লফ্রেন্ডকে কস্টিউম তৈরিতে সাহায্য করতে। ডিককে বোটের ট্যাঙ্কে তেল ভরা আছে কিনা দেখতে বলে রেখেছিল রক, কিন্তু ডিক গিয়েছিল ভুলে। আর তারপর ফিউয়েল ডকে লাইন দিয়ে তেল নিতে গিয়ে দেরি হয়েছে 40 মিনিট। রাগ চেপে চুপ করে রইল রক। পাগল খেপিয়ে লাভ নেই, বেশি বকাবকি করতে গেলে দূর যাবই না তোমার সঙ্গে বলে হয়তো চলন্ত বোট থেকেই ঝাঁপ দেবে বদমাইশটা। ভিতরে ভিতরে প্রচন্ড উত্তেজিত হয়ে আছে রক। ওর জীবনের একটা বিশেষ দিন আজ। অনেকটা সে কারণেও বিরূপ কথা বলে ডিককে রাগালো না। চুপ করে বোটের মাঝখানে গদি মোড়া টুলে ভাইকে বসে থাকতে বলে থ্রোটল ঠেলে দিল সামনে।
লাফ দিয়ে আগে বাড়ল বোট। বন্দরে ঝাঁক বেঁধে আছে সেইল বোটগুলো, ওগুলোর ফাঁক ফোকর দিয়ে ঢুকছে বেরোচ্ছে ডিঙি নৌকা। পূর্ব প্রান্তের মেইন থেকে শুরু করে জার্সি সব জায়গা থেকেই লোক এসেছে রেসিংয়ের প্রস্তুতি দেখতে। রকের অবশ্য এসব নিয়ে মাথা ব্যথা নেই, ও তার নিজের চিন্তায় বিভোর। পরীক্ষাটা সফল হলে বহু টাকার মালিক হবে ও। সাগরে বড় ঢেউ নেই, কাজেই গতি বাড়াতে অসুবিধে হচ্ছে না। নেপাট্রির পাশ ঘুরে এসে দক্ষিণ পূর্ব দিকে চলল। লক্ষ্য সাগরের পানিতে ফোঁড়ার মতো ফুলে থাকা ব্লক আইল্যান্ড এবং অস্প্রি আইল্যান্ডের মাঝখানের জায়গাটা। হেলেন যে নামে একটা স্কুনার ডুবে আছে ওখানে, মোটামুটি অক্ষতই রয়েছে বোটটা। ওটাই লক্ষ্য রকের। গভীরতা কম, পানির নিচে ভালো আলো পাওয়া যাবে, ভিডিও টেপিং এর উপযুক্ত। ডেমো মুভি তৈরি করার জন্য একটা সেট প্রয়োজন ওর, এমন সেট যেটা বাস্তবসম্মত হবে। হলুদ রঙের একটা বয়া ভাসতে দেখে ভাইকে দেখালো ডিক। মনে হয় ভারী কিছু ঝোলানো হয়েছে ওটাতে। থাকুক, এখন দেখার সময় নেই। বোট হতে পারে, ডিক বলল। গত হপ্তার ঝড়ে কারো বোট হয়তো ডুবে গেছে, বয়া বেঁকে চিহ্ন দিয়ে রেখেছে, পরে এসে তুলে নেবে। বোট হলে আমাদের সেট এখানেই পেয়ে যাব, এত দূরে আর কষ্ট করে যেতে হবে না। কথাটা ভেবে দেখল রক। দেখতে অসুবিধে কি, 5 মিনিটের বেশি তো লাগবে না। যদি সত্যি বোট হয়ে থাকে, এই 5টা মিনিট 2 ঘন্টা সময় বাঁচিয়ে দেবে ওদের। থ্রোটল টেনে গতি কমালো ও, মোড় নিল। মাথা খাটানো শুরু করেছ ডিকি, গুড। হাসলো ডিক। ইচ্ছে করলে মাথা আমি সব সময়ই খাটাতে পারি। রকও হাসলো। গলুয়ের সামনের দিকে ঝুঁকে বয়াটা ধরল ও, টেনে তুলল বোটে। ভীষণ ভারী লাগলো। ইলেকট্রিক কেবল, রক বলল। সেজন্যই এত ভারী। কেবল দিয়ে নিশানা দিয়েছে কেন? এই দেখো না, বয়ার গায়ে লেখা ও আই। পুরোটা কি হবে? যা খুশি হোক গে, ট্যাঙ্ক বেঁধে নেমে যাও, আমি গিয়ার নিউট্রালে রাখছি। বয়াটাকে একটা হুকে আটকে দিল রক। নোঙরের কাজ করলো বয়ায় বাঁধা জিনিসটা। দেখেই চলে আসবে কিন্তু, বুঝলে? চিংড়ির ফাঁদ খুঁজে অকারণ সময় নষ্ট করো না। মাথা ঝাঁকালো ডিক। বুঝলাম। কাজ করতে চাইলে আসলেই পারো তুমি, তেল মেরে কথা বলল রক। তা তো পারি, খুশি হলো ডিক। গায়ে টি শার্ট, পিঠে ট্যাঙ্ক বাঁধল, কোমরে সীসা ভরা ওয়েট বেল্ট পরল, খাপে ভরা একটা ছুরি বাঁধল গোড়ালির ঠিক ওপরে। দেখো আবার দানবের শিকার না হয়ে যাও, ধরে খেয়ে ফেলবে। হেসে রসিকতা করল রক। অত হেসো না রকি, সাগরের নিচে দানব থাকতেই পারে। ফ্লিপার পায়ে বাঁধল ডিক। ফেস মাস্কের কাছে থুতু লাগালো। বোটের কিনারে বসে মাস্ক পরে ডিগবাজি খেয়ে পড়ল পানিতে। রক তাকিয়ে আছে। এক ঝাঁক ভটভটি ছেড়ে তারটা অনুসরণ করে নিচে নেমে যাচ্ছে ডিক। ছোট ভাই ধূসর সবুজ গভীরতায় হারিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করল বড় ভাই। তারপর কনসোলের সামনে বসানো গদিওয়ালা বাক্সটা খুলল। ভিতরে স্টাইরোফোমের বিছানায় রাখা আছে 2টো ফুল ফেস মাস্ক, একটা করে মাইক্রোফোন ও ইয়ারফোন লাগানো ইয়ার রেগুলেটর অ্যাপারেটাস। প্রতিটি মাস্কের পেছনে ফিতে দিয়ে শক্ত করে আটকানো রয়েছে সিগারেটের প্যাকেটের সমান একটা করে ছোট রবারে মোড়া বাক্স। পানির নিচে ডাইভারদের কথা বলার উপযোগী এই যন্ত্রের আবিষ্কারক রক নিজে। 2 থেকে 10 জন ড্রাইভার একসঙ্গে কথা বলতে পারবে। খুব কম খরচে তৈরি করা যায়, $200-এরও কম। বেশিরভাগ শখের ড্রাইভারই ডুবুরির সরঞ্জাম কিনতে হাজার হাজার ডলার খরচ করে, টাকার হিসেব করে না। রকের যন্ত্রটার জন্য বাড়তি $200 খরচ করতে কার্পণ্য করবে না। যন্ত্রটা বাজারে চালু করা গেলে কত আয় হবে হিসেব করে মাথা গরম হয়ে গিয়েছিল রকের। শুধু আমেরিকাতেই রয়েছে 40 লাখ ড্রাইভার। চাহিদা বাড়লে উৎপাদনও বাড়বে, আর উৎপাদন বাড়লে যন্ত্র বানানোর খরচ অর্ধেকে নেমে আসবে, অর্থাৎ $100। বাজারজাত করা ও বিজ্ঞাপনের খরচ আরও $50। কোনো বড় কোম্পানিকে রাজি করিয়ে তাদের মাধ্যমে উৎপাদন ও বিক্রির ব্যবস্থা যদি করতে পারে,
মাত্র 10% কমিশন নিলেও কোটিপতি হয়ে যাবে। 10 বছর কঠোর সাধনার পর যন্ত্রটা বানিয়েছে রক। বাবার গ্যারেজটাকে কারখানা হিসেবে ব্যবহার করেছিল। অত্যাধুনিক চিপ ও অন্যান্য যন্ত্রাংশের ওপর ও কৃতজ্ঞ। ওসব আবিষ্কৃত না হলে এই যন্ত্র তৈরি করা ওর পক্ষে সম্ভব হতো না, যত মেধাই থাকুক না কেন। এখন ওর কাজ মিনিট তিনেকের একটা ভিডিও চিত্র গ্রহণ করা, যেটাতে দেখা যাবে পানির নিচে কথা বলছে ও ডিকের সঙ্গে। ডাঙার মতোই পরিষ্কার আর স্পষ্ট শোনা যাবে সেই কথা। টুরিস্টদের এই ভিডিও চিত্র দেখালে হু হু করে বিক্রি হবে ওর যন্ত্র, কোনো সন্দেহ নেই। রকি পানি থেকে ভুস করে মাথা তুলে নৌকার কিনারা খামচে ধরল ডিক। পানির নিচে একটা কফিন? ভুরু কোঁচকালো রকি। কি বাজে বকছ? খোদার কসম, গুপ্তধনের সিন্ধুকও হতে পারে। বিশ্বাস না হলে নিজের চোখেই দেখো এসে। কিন্তু গুপ্তধনের সিন্ধুক আসবে কোত্থেকে? কোত্থেকে এসেছে তা তো জানি না, কিন্তু বয়ায় বেঁধে চিহ্ন রেখে গেছে, পরে এসে তুলে নেবে। চিন্তিত ভঙ্গিতে হাত বাড়িয়ে দিল রক। বোটে টেনে তুলল ডিককে। আনমনেই বিড়বিড় করল, তোমার কথা ঠিক হলে ভাগ্য খুব ভালো বলতে হবে আমাদের। পানির নিচে কফিন, তার পাশে আমাদের ছবি, চমৎকার সেট। ঠিক আছে, চলো দেখে আসি। টকিং মাস্ক দুটো পড়ল দুজনে। ভিডিও ক্যামেরাটা হাউজিংয়ে বসালো রকি। একটা ব্র্যাকেট লাগালো যাতে দুটো 250 ওয়াটের ল্যাম্প আটকানো যায়। যদি পানির নিচে অন্ধকার থাকে, দেখা না যায়, সেজন্যই বাড়তি ব্যবস্থা। হাউজিংয়ের কানেক্টর নিজের মাস্কের সঙ্গে লাগালো। বোটে বসা অবস্থায় নিজের ছবি তুলল কয়েক সেকেন্ড। তারপর ভিউ ফাইন্ডারে সেই ছবি দেখে নিশ্চিত হয়ে নিল ভিডিও রেকর্ডার আর টেপ ঠিকমতো কাজ করছে কিনা। পরিষ্কার ছবি উঠেছে, শব্দও খুব স্পষ্ট। সন্তুষ্ট হলো ও। বোটের দুপাশ দিয়ে পানিতে পড়ল দুজনে। ফ্লিপার নেড়ে আগে আগে দ্রুত নেমে চলল রক। বয়ে বাঁধা তারটা অনুসরণ করে চলেছে। মাঝে মাঝে এক হাতে ছুঁয়ে নিশ্চিত হয়ে নিচ্ছে ঠিক পথে এগোচ্ছে কিনা। পানি এখানে ততটা পরিষ্কার নয়, ঘোলাটে। তারটা স্পষ্ট দেখা যায় না। একসময় পানি এতটাই ঘোলা আর সবুজ হয়ে গেল, ওপরে বা নিচে কয়েক ফুটের বেশি দেখতে পেল না। তারটা এক হাতে ধরে নেমে গেল ও। গভীরতা এখানে কত দেখেছিলে? রক জিজ্ঞেস করল। না, কয়েক ফুট ওপরে তার ধরে ভেসে রয়েছে ডিক। তলায় কি আছে দেখেই উঠে গিয়েছিলাম। ডিকের কথা এত স্পষ্ট শুনতে পেল রক, মনে হলো ডাঙায় রয়েছে। কি বুঝছো ডিকি, যন্ত্রটা দারুণ না? 50 ফুট নিচে রয়েছি এখন। রকের প্রশ্নের জবাব না দিয়ে ডিক বলল, আর 10 ফুট নামতে হবে, বড় জোর 20। মাথা নিচু করে ফ্লিপার নেড়ে আবার নামতে লাগলো রক। ভিডিও ক্যামেরাটা সামনে বাড়িয়ে রেখেছে। সবুজ পানিতে হলদে সবুজ একটা ঝিলিমিলি চোখে পড়ল প্রথমে। আরও কাছে গেলে স্পষ্ট হলো জিনিসটা। বাক্সটা লম্বায় 8-9 ফুট, চওড়ায় 4-4.5। 10 ফুট ওপর থেকে ভিউ ফাইন্ডারে জিনিসটাকে ফ্রেম বন্দি করলো ও। আলো দুটো জ্বেলে দিয়ে ওটার চারপাশে ঘুরে ছবি তুলতে লাগলো। ডিকের কথা শোনা গেল। বয়ায় বেঁধে রেখেছে যখন, নিশ্চয়ই দামি কিছুই হবে। বেঁধে রাখেনি, চলতে চলতে আটকে গেছে, দেখো, রক বলল। ডিকও দেখল বাক্সটার পাশে বড় একটা পাথর। বাক্স ও পাশের পাথরের মাঝখানে তারের মাথায় বাঁধা একটা সেন্সর আটকে রয়েছে। আটকে যাওয়াতেই টেনে তুলতে পারেনি। রক বলল, নিশ্চয় ডাইভিং ইকুইপমেন্ট ছিল না, পরে এসে তুলবে ভেবে তারের মাথা বয়ায় বেঁধে ফেলে চলে গেছে। বাক্সটার কথা হয়তো জানেই না। সাঁতরে আরো কাছে গেল রক। কিন্তু বাক্সটা এখানে এলো কিভাবে, সেটাই তো বুঝতে পারছি না। খুলে দেখবে? হ্যাঁ, দেখব। আমাদের ডেমো মুভি দেখিয়ে চমকে দেব টুরিস্টদের। ব্রোঞ্জের এরকম বাক্স আজকাল তৈরি করে না কেউ। বহুকাল আগে হয়তো কোনো কাঠের জাহাজ থেকে ঠেলে ফেলা হয়েছিল বাক্সটা। সাংঘাতিক সেট, বুঝলে? হেলেন জেট চেয়ে 1000 গুণ ভালো। টেলিভিশনের কাছে ডেমো বেচতে পারবো। স্টিল ছবি তুলে নিয়ে গেলে
মিস্টরি পত্রিকার কাছেও বেচতে পারবো। সব দিক থেকেই খালি লাভ আর লাভ। কিন্তু ভেতরে যদি লাশ থাকে তাহলে তো আরো ভালো। প্রাচীন লাশের ছবির জন্যে অনেক বেশি টাকা দেবে পত্রিকা। তাছাড়া বাক্সের সাইজ দেখেছো? এই কফিনে যে লাশ থাকবে সেটা কত বড় কল্পনা করো। মানুষ না দৈত্য। ক্যামেরা সুইচ অফ করে দিয়ে বালিতে পা রাখলো রক। সোজা হয়ে দাঁড়িয়ে ল্যাম্পের আলো ফেললো বাক্সটার উপর। ক্যামেরার লেন্স ফোকাস করলো। ওকে ডিকি, আস্তে আস্তে সাঁতরে গিয়ে বাক্সটার উপর বসো তো, একবার ছবি তুলি। বসবো? একটা মুহূর্ত দ্বিধা করলো ডিক, তারপর ধীরে ধীরে সাঁতরে এগোলো বাক্সটার দিকে। ওপরে পৌঁছে থেমে গেল। বাক্সের ওপর বসতে কেমন যেন ভয় লাগছে ওর। আরে বসো না, অমন করছো কেন? বিখ্যাত হওয়ার ইচ্ছে নেই? সিল করা বাক্সটার ভেতরে চাপমাত্রা সব সময় সমান, কিন্তু কাছেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে একটা পরিবর্তন টের পাচ্ছে দানবটা। কাছাকাছি এসেছে বেশ বড় কোনো প্রাণী। ক্ষুধায় পাগল হয়ে আছে ওটা। আশপাশে ঝাঁকে ঝাঁকে ক্ষুদে প্রাণী আছে, যেগুলো দিয়ে ওর পেট ভরে না। বড় প্রাণীগুলো এত ক্ষিপ্র আর চালাক, ধরা যায় না। থাবা মেরে ধরার চেষ্টা করে, নখও বেঁধিয়েছে দু একবার, কিন্তু আটকে রাখতে পারেনি। মরিয়া হয়ে শেষে সহজ শিকারের আশায় দূরে চলে গিয়েছিল। বাইরে থেকে আসা একটা বড় প্রাণীকে, পানির জীব নয়, সাঁতার কাটতে দেখে ওটাকে ধরে নিচে নামিয়ে এনে খেয়েছিল। তবে প্রাণীটা এত বড়, একেবারে সবটা খেয়ে শেষ করতে পারেনি। অবশিষ্ট অংশটা ছেড়ে দিতেই স্রোতে ভেসে চলে যাচ্ছিল। কোথায় যায় দেখার জন্য পিছন পিছন গিয়েছিল, যাতে পরে আবার খেতে পারে। লাভ হয়নি। একটা বড় ঢেউ ধাক্কা দিয়ে ওটাকে নাগালের বাইরে ডাঙার কাছে নিয়ে গিয়ে ফেলেছিল। আরেকটা প্রাণীকে দেখেছে ওখানে, একটা দুর্বল প্রাণী, তবে খাবার হিসেবে খুব ভালো। পানিতে পড়ে গিয়েছিল প্রাণীটা, কিন্তু ধরার আগেই পালিয়ে গেল। দানবটার প্রোগ্রামিং জানান দিচ্ছে দ্রুত খাবার দরকার। কাছেই ঘোরাঘুরি করছে জ্যান্ত প্রাণী। ধরে এখন খেতে হবে। কিছুতেই এই শিকার ফসকে যেতে দেওয়া চলবে না। প্রথমে দুই পা ফাঁক করে ঘোড়ায় চড়ার মতো বসার চেষ্টা করলো ডিক, পারল না। বাক্সটা অতিরিক্ত চওড়া। এক পাশেই পা ঝুলিয়ে বসো, রক বলল। পোজ দাও, ধরে নাও। স্পোর্টস নিউজ পত্রিকায় ছাপা হয়ে গেছে ছবিটা। ডিক বসল। অস্বস্তি বোধ করছে। বাক্সটাকে ভুতুড়ে লাগছে ওর। ড্রাকুলার কফিন কিনা ভাবছে। সাগর পাড়ি দেওয়ার সময় বাক্সটায় ভ্যাম্পায়ার আছে বুঝতে পেরেই হয়তো জাহাজ থেকে ঠেলে ফেলে দিয়েছিল আতঙ্কিত নাবিকেরা। স্রোতের খুব টান, যাতে ভেসে না যায় সেজন্য সেন্সরের ভারী কালো তারটা এক হাতে চেপে ধরল ডিক। ভিউ ফাইন্ডারের ভেতর দিয়ে তাকালো রক। ক্যামেরার ফিতে কবজিতে আটকে রেখেছে। ডিক ভয় পাচ্ছে, যে কোনো সময় বাক্স থেকে উঠে পড়বে বোঝা যাচ্ছে। ওর মনোযোগ অন্যদিকে সরানোর জন্য রক বলল, ট্যাঙ্কে বাতাস কতখানি আছে? গেজটা মাস্কের সামনে এনে দেখল ডিক। 1500। আর কতক্ষণ থাকতে হবে? 10 মিনিট, বড় জোর 15। কয়েকটা ছবি তুলল রক, তারপর ইশারা করল ডিককে। নাও, এখন বাক্স থেকে নামো। ওটার ওপাশে গিয়ে দাঁড়াও। সামনে বাক্স রেখে একটা শট নি, তারপর বাক্স পেছনে রেখে একটা নেব। বাক্স থেকে উঠে পেছনে চলে গেল ডিক। পায়ের খোঁচায় বালির মেঘ উড়ল। রকের চোখ ক্যামেরার দিকে, সব ঠিকঠাক আছে কিনা দেখছে। হঠাৎ বড় বড় হয়ে গেল ডিকের চোখ। খুলে যাচ্ছে বাক্সের ডালা। চেঁচিয়ে উঠল, রকি! সাবধান হওয়ার সুযোগ পেল না রক। বাক্স থেকে বেরিয়ে এসে চোখের পলকে ধরে ফেলল ওকে দানবটা। নরম মাংসে বসিয়ে দিল ধারালো নখ। দ্রুত পেছনে সরে গেল ডিক। পক্ষাঘাতগ্রস্তের মতো তাকিয়ে দেখছে। রক্তের মেঘ ছড়িয়ে পড়ছে পানিতে। রকের ঘাড়ের কাটা ধমনী থেকে ফিনকি দিয়ে বেরোচ্ছে রক্ত। এই গভীরতায় লাল রঙকে দেখাচ্ছে ঘন সবুজ। ঝাঁকি খাচ্ছে রকের পা। লাথি লেগে বালির মেঘ উঠছে। হাত দুটো লম্বা করে দিয়েছে ওপরে। কিসে ধরেছে রককে?
বালির মেঘের জন্য পরিষ্কার দেখতে পাচ্ছে না ডিক। সাদা বড় কোনো প্রাণী ঘোলাটে অন্ধকারের ভেতর দিয়ে বারবার রকের গলার কাছে রূপালী ঝিলিক দেখা যাচ্ছে। ধর থেকে রকের মুন্ডটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। পেছনে সরতে থাকলো ডিক। বুঝলো পিছিয়ে গিয়ে লাভ হবে না, বাঁচতে হলে ওপরে যেতে হবে। দ্রুত ফ্লিপা নেড়ে উঠতে শুরু করলো ও। হাত বাড়িয়ে ধরতে চাইছে বারবার মোড়া কালো তারটাকে। জোরালো স্রোত বইছে পানিতে, টান লেগে ধনুকের মতো বেঁকে গেছে তারটা। ওটা ধরে প্রায় ঝুলে পড়ল ডিক। ডিকের ভারে অনেকখানি সোজা হয়ে গেল ধনুকের বাঁক, ঢিল পড়ল তারে। খুলে চলে এলো বাক্স ও পাথরের মাঝে আটকা পড়া সেন্সরটা। মুক্ত হয়ে গিয়ে ঢেউয়ের টানে ভেসে যেতে শুরু করলো বোট। বয়ায় বাঁধা তারের সঙ্গে টেনে নিয়ে চলল ডিক ও সেন্সরটাকে। বালির ওপর লাফাতে লাফাতে ছেঁচড়ে এগোলো যন্ত্রটা। নিচে তাকালো ডিক, তার ছাড়েনি। নিথর হয়ে বালিতে পড়ে থাকতে দেখলো রকেট ধরটা। কাটা গলা দিয়ে রক্ত বেরোচ্ছে এখনো। ওপর দিকে মুখ তুলে তাকালো সাদা দানবটা। ডিক দেখলো চকের মতো সাদা ওটার চোখ, পুরোটাই সাদা, মনি নেই। হাত দুটো শুধু কালো। পা দিয়ে বালিতে ধাক্কা মেরে রকেটের মতো লাফিয়ে উঠল দানবটা, ঠিক যেন উড়ে আসতে লাগলো ওর দিকে। এক হাতে তার ধরে রাখলো ডিক, আরেক হাত বাড়ালো খাপ থেকে ছুরি খোলার জন্য। ছুরিটা যাতে খুলে পড়ে যেতে না পারে সেজন্য রাবারের সেফটি রিং লাগানো রয়েছে খাপে। রিং ধরে টান দিল ও। আতঙ্কে অবশ হয়ে গেছে যেন আঙুল। ছুটে গিয়ে স্প্রিং লাগানো রিংটা ফিরে গেল আগের জায়গায়। আবার টানল ও। রিং খুলে ছুরিটা বের করে আনতে পারলো এবার। ডলফিনের মতো নিঃশব্দ দ্রুতগতিতে উঠে আসছে দানবটা। ডিককে ধরতে কুচকুচে কালো মারাত্মক নখগুলো সামনে বাড়িয়ে দিয়েছে। দুই হাতে মোট 10টা নখ, বাঁকানো ছোটখাটো কাস্তে যেন এক একটা, ঝকঝক করছে। ওপর দিকে তাকালো ডিক। পানির ওপর পৌঁছে গেছে প্রায়। সূর্য দেখতে পাচ্ছে। সবুজ পানি ভেদ করে তির্যকভাবে এসে পড়ছে সূর্যরশ্মি। আবার নিচে তাকালো ও। ওর পায়ের কাছে পৌঁছে গেছে দানবটা। হাঁ করা মুখের ভেতর সারি সারি সাদা ত্রিকোণ দাঁতে রোদ পড়ে ঝকঝক করছে। আতঙ্কে চেঁচিয়ে উঠল ডিক। মাস্কের ভিতর চাপা পড়ল ওর চিৎকার। গোড়ালি আঁকড়ে ধরল ধারালো নখ। চামড়া মাংস ভেদ করে ঢুকে গেল সহজেই। টেনে নামাতে লাগলো ওকে দানবটা। অন্ধের মতো এপাশ ওপাশ ছুরি চালালো ডিক। ওর কবজি চেপে ধরল দানব। মাংস পেশি শিরা উপশিরা ফালা ফালা করে ফেলল তীক্ষ্ণধার নখ দিয়ে। ছুরিটা খুলে পড়ে গেল হাতের মুঠি থেকে। তারটা ছেড়ে দিল ডিক। থাবা মারতে শুরু করলো। এক হাতে ডিকের হাত চেপে ধরল দানবটা, অন্য হাতে মুখ সহ মাথাটা চেপে ধরে পেছনে ঠেলে দিল। ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরল গলা। শেষবারের মতো মরণ চিৎকার দিয়ে উঠল ডিক। চিৎকারটা শেষ হওয়ার আগেই কেটে গেল কণ্ঠনালী। নিজের চোখে নিজের রক্ত পানিতে ছড়াতে দেখল ও। সূর্যের হলুদ আলোয় কমলা কুয়াশা সৃষ্টি করেছে যেন, ফিনকি দিয়ে বেরোনো লাল রক্ত। দুটো প্রাণী মরে গেছে। দ্বিতীয়টাকেও প্রথমটার কাছে বালিতে এনে ফেলল দানবটা। স্রোতের দোলায় এপাশে ওপাশে মৃদু গড়াচ্ছে লাশ দুটো। বালিতে আরাম করে বসে খাওয়া শুরু করলো দানব। ওপরে অনিশ্চিত ভঙ্গিতে ভেসে চলল বোটটা। সঙ্গে টেনে নিয়ে চলল বয়ায় বাঁধা তারটা। একটা প্রবাল প্রাচীরে এসে ঠেকল, আটকে থাকলো কিছুক্ষণ। দূর দিয়ে যাওয়া জাহাজের ঢেউ এসে উঁচু করে দিল পানি। কয়েক সেকেন্ডের জন্য ডুবে গেল প্রবাল প্রাচীর। প্রাচীর পেরিয়ে অন্য পাশে চলে এলো বোট। ঢেউয়ের ধাক্কায় আবার ধীরে ধীরে এগিয়ে চলল তীরের দিকে। নগর পৌরসভার পশ্চিম প্রান্তে ছোট ইয়ট ক্লাবটার ভাসমান ডকের একটা খালি স্লিপে বোটের গলুই ঢুকিয়ে দিল রানা। ও এইলার বোটটা নিয়ে এসেছে। এখনো এখানকার ক্লাবের মেম্বার নয় ও। টেনিস খেলে না, সেলবোট রেসিংয়ে অংশ নেয় না, ক্লাবের হাঁসমার্কা ছবি লাগানো ঢোলা পোশাক পরে না।
কিন্তু ক্লাবের সব সদস্যই ওকে চেনে অস্প্রি আইল্যান্ডের নতুন মালিক হিসেবে। স্লিপ ব্যবহার করতে দিতে তাই আপত্তি করে না। ধরেই নিয়েছে শীঘ্রই রানাও ওদের ক্লাবের সদস্য হবে। ভোরের এ সময়টাই পানিতে ঢেউ নেই, কারণ বাতাস নেই। যেন ভোরের বাতাস এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কোন দিক থেকে বইতে শুরু করবে। পানি এখন নিথর, ওপরটা আয়নার মতো চকচকে। সামুদ্রিক পাখিরাও নাস্তা শুরু করেনি, তাই ওগুলোর প্রধান খাবার খুদে মাছের ঝাঁক বিপদের কোনো সম্ভাবনা না দেখে পানিতে মৃদু আলোড়ন তুলে উদ্দেশ্যহীনভাবে ছুটছে নোঙর করা বোটগুলোর মাঝের ফাঁকফোকর দিয়ে। লিভার টেনে গিয়ার নিউট্রালে নিয়ে এলো রানা। চাবি ঘুরিয়ে ইঞ্জিন বন্ধ করে দিল। আপন গতিতে ধীরে ধীরে বোটটা ঢুকছে স্লিপের ভেতর। গলুয়ের কাছে দাঁড়িয়ে আছে ভিকি। যেভাবে দাঁড়িয়েছে ও, তাতে বিপদের আশঙ্কা আছে। বোট ডকে ভেড়ার সময় ধাক্কা সামলাতে না পেরে ডিগবাজি খেয়ে পানিতে পড়তে পারে। সাবধান করে দিল ওকে রানা। লাফ দিয়ে নিরাপদেই ডকে নামলো ভিকি। গোঁজের মাথায় বোটের দড়ি বাঁধল নিপুণভাবে। মনে মনে ওর প্রশংসা না করে পারল না রানা। ছেলেটা সত্যিই কাজের, বুদ্ধিমানও। ন্যাপস্যাকটা ওর হাতে দিয়ে বোট থেকে ডকে লাফিয়ে নামলো রানা। পার্কিং লটের দিকে এগোলো দুজনে। একটিমাত্র গালের চিৎকার শোনা গেল দূরে। পৌরসভা বিল্ডিং এর কাছ থেকে চেঁচিয়ে উঠল একটা কুকুর। এছাড়া আর কোনো শব্দ নেই, কেবল শিশির ভেজা লম্বা ঘাস মাড়িয়ে ওদের হেঁটে চলার মৃদু শব্দ ছাড়া। একটু পরে গাছের মাথার ওপর দিয়ে যেন ভেসে এলো গির্জার ঘন্টার শব্দ। 6 বার। মাত্র 6টা বাজে, ভিকি বলল। মুগ্ধ চোখে দেখছে ভোরের প্রকৃতি। এত সকালে আর কখনো উঠিনি। সকাল যে এত সুন্দর হয় জানতাম না। ওঠা উচিত, রানা বলল। দিনের এ সময়টায় বাতাস থাকে তাজা, পরিষ্কার। মানুষকে সজীব করে ভোরের প্রকৃতি। মনের জোর বাড়ায়, সাহস তৈরি করে। ইস আঙ্কেল, কেন যে আরো আগে আপনার সঙ্গে দেখা হলো না আমার।